হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে প্রথম যে সেটটা রয়েছে সেই সেটের কোয়েশ্চেনের উত্তরগুলো নিয়ে। অবশ্যই জীবনবিজ্ঞান বিষয়ের। এর পেজ নাম্বার হলো 76 পেজ। এর আগে আর একটা পেজ রয়েছে, সেটা হলো 34। আর সেই যে পেজটা, সেই পেজটা কিন্তু 2020 সালের কোয়েশ্চেন পেপার। এর আগে আমি অলরেডি 2020 কোয়েশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করে দিয়েছি। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, যদি কেউ দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও। তো চলো, এখন আমরা কিন্তু আমাদের যে জীবনবিজ্ঞান বিষয়, সেই জীবনবিজ্ঞান বিষয়ে প্রথমের প্রশ্ন আলোচনা শুরু করি। প্রথমে প্রশ্ন রয়েছে, দেখো একটা ডায়াগ্রাম দিয়েছে, উদ্ভিদের চলন দিয়েছে। এবার সেখান থেকে দুটো সাইড বের করেছে। একটা হলো উদ্দীপকের গতিপথ দ্বারা, এখানে হচ্ছে ট্রপিক চলন। তাহলে আর একটা দেওয়া আছে ন্যষ্টিক চলন, এর সাপেক্ষে এই শূন্যস্থানে কি হবে। দেখো, ট্রপিক চলন হয় সবসময় উদ্দীপকের গতিপথ দ্বারা, আর ন্যষ্টিক চলন কি হবে এখানে দেখে নাও একটু অপশানগুলো। হরমোনের গতিপথ দিয়ে দেওয়া আছে, উদ্দীপকের প্রভাব দেওয়া আছে, উদ্দীপকের প্রভাব ছাড়া দেওয়া আছে, আর উদ্দীপকের তীব্রতা দ্বারা দেওয়া আছে, হরমোনের তীব্রতা দ্বারা দেওয়া আছে। তাহলে দেখো, তোমরা ন্যষ্টিক চলন পড়েছো, উদ্দীপকের তীব্রতা অনুযায়ী হয়। তাহলে এটা সঠিক উত্তর হবে কি? অপশান সি, উদ্দীপকের তীব্রতা দ্বারা। তারপরের প্রশ্ন, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত এসটিএইচ হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন হরমোন ক্ষরণ ঘটায়, কিন্তু থাইরক্সিনের যদি বেশি ক্ষরণ হয় তাহলে পিটুইটারির টিএসএইচ ক্ষরণ বাধাপ্রাপ্ত হয়। হরমোনের এই প্রকার বৈশিষ্ট্যটি কী হবে? বুঝতে পারলে তোমরা কোয়েশ্চেনটা, যে টিএসএইচ থাইরক্সিন হরমোন ক্ষরণে সাহায্য করে, আবার যদি থাইরক্সিন হরমোন বেশি থাকে তাহলে কিন্তু এটা বাধাপ্রাপ্ত হয়। এই ঘটনাকে বলা হয় কি? অপশানগুলো দেখো, অ্যান্টাগনিস্টিক রয়েছে, ফিডব্যাক রয়েছে, স্টিমুলেটিং রয়েছে, আর রিলিজিং রয়েছে। এর মধ্যে সঠিক হবে অপশান বি, ফিডব্যাক। তোমরা ফিডব্যাক সম্পর্কে পড়েছো, এই থাইরক্সিন হরমোন কিভাবে নিয়ন্ত্রিত হয়, সেখানে হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ এবং তারপর পিটুইটারি গ্রন্থি থেকে টিএসএইচ কীভাবে সাহায্য করে, সেখানে দুটো ছিল, একটা পজিটিভ ফিডব্যাক আর একটা নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে, এই দুটো সম্পর্কে তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নিও। এটা হলো ফিডব্যাক পদ্ধতি। এরপরে যেটা রয়েছে দেখো, নিউক্লিওসাইডের সাথে যে যৌগটি সংযুক্ত হলে তবেই নিউক্লিওটাইড গঠিত হবে। এর সঠিক উত্তর কোনটা হবে? অ্যামিনো গ্রুপ রয়েছে, তারপর রয়েছে একটি নাইট্রোজেন ক্ষারক রয়েছে, একটা ফসফরিক অ্যাসিড রয়েছে, আর পেন্টোজ সুগার রয়েছে। এর মধ্যে সঠিক উত্তর হবে ফসফরিক অ্যাসিড, কারণ নিউক্লিওসাইডে কী কী থাকে? নিউক্লিওসাইডে থাকে পেন্টোজ সুগার, আর থাকে নাইট্রোজেন বেস। এর সঙ্গে যদি ফসফেট গ্রুপ যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেটা হয়ে যাবে নিউক্লিওটাইড। তারপরে প্রশ্ন দেখো, তারপর রয়েছে স্টেম বডি গঠিত হয় কখন? মেটাফেজের শেষে, মেটাফেজের শুরুতে, না অ্যানাফেজের শুরুতে, না অ্যানাফেজের শেষে। স্টেম বডি কি? স্টেম বডি তোমরা দেখতে পাবে অ্যানাফেজ যখন দশারে চলে সেই সময় এরকম ক্রোমোজোম ছিল, এই ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়ে যাবে। এই ভাগ হওয়ার পরে সেখানে ওই দুটো ক্রোমোজোমের মাঝখানে ইন্টারজোনাল যে তন্তুগুলো ছিল, সেই ইন্টারজোনাল তন্তুগুলো দিয়ে একটা স্ট্রাকচার তৈরি হয়, তাকে বলা হয় স্টেম বডি। ঠিক আছে, তাহলে এখন এই স্টেম বডি কখন তৈরি হলো? এটা তৈরি হয় অ্যানাফেজের শেষের দিকে, অ্যানাফেজের শুরুতে হয় না। অ্যানাফেজের শুরুতে এই ক্রোমোজোমগুলো যে রয়েছে, একটা ক্রোমোজোম, সেই ক্রোমোজোমটা দুটো ভাগে ভাগ হয়ে যায় সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর, তারপরে সেটা ভাগ হওয়ার পরে স্টেম বডি তৈরি হয়। তারপর দেখো রয়েছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এই তিন ধরনের যে কোষ বিভাজন, তাদের সাধারণ তাৎপর্য কী? প্রজনন, বৃদ্ধি, ক্ষয়পূরণ, না পুনরুৎপাদন? দেখো, এর মধ্যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এর তিনটেই একটাই কাজ করে, যেটা হলো প্রজনন, আর বাকি কিন্তু সবগুলো করে না। যেমন ধরো বৃদ্ধি, বৃদ্ধি অ্যামাইটোসিস, মাইটোসিসের দ্বারা হতে পারে, কিন্তু মিওসিসের দ্বারা হবে না, কারণ মিওসিস শুধুমাত্র জননকোষ তৈরি করে সেই সময় শুধুমাত্র প্রজনন করার জন্য। তাহলে এইভাবে কিন্তু প্রজনন যে বংশবিস্তার একটা প্রসেস, সেই প্রসেসে অ্যামাইটোসিস পদ্ধতিতেও কিছু কিছু জীব রয়েছে যারা প্রজনন সম্পন্ন করে, মাইটোসিস পদ্ধতিতে কিছু জীব সম্পন্ন করে, আর মিওসিস পদ্ধতিতে উন্নত শ্রেণীর জীবেরা করে থাকে। তারপর রয়েছে এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত সমান,
এই ফলাফলটি যেটাকে সূচিত করে সেটা কী হবে? পৃথকীভবন রয়েছে, সহপ্রকটতা রয়েছে, অসম্পূর্ণ প্রকটতা রয়েছে, স্বাধীন বিন্যাস রয়েছে। এর মধ্যে সঠিক হবে অপশান সি, অসম্পূর্ণ প্রকটতা। তোমরা অসম্পূর্ণ প্রকটতা পড়েছ সন্ধ্যামালতীর যে পরীক্ষাটা করেছিল কার্ল কোরেন্স, সেখানে দেখিয়েছিলেন অসম্পূর্ণ প্রকটতা, যেটা ছিল মেন্ডেলের একটা ব্যতিক্রম। এবার সেখানে কীরকম হয়, জিনোটাইপিং অনুপাত ছিল 1:2:1 আর ফিনোটাইপিং অনুপাত ছিল 1:2:1, অর্থাৎ সেক্ষেত্রে জিনোটাইপ আর ফিনোটাইপিং অনুপাত সেম হয়। ঠিক আছে, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো পৃথকীভবন সূত্র, এটা এক সংকর জননের সূত্র। সহপ্রকটতা, এটা দেখা যায় এ বি ও ব্লাড গ্রুপে। ঠিক আছে, অর্থাৎ দুটো বৈশিষ্ট্যই একসঙ্গে মিলেমিশে প্রকাশ পাবে। আর যেটা রয়েছে স্বাধীন বিন্যাস সূত্র, এটা রয়েছে দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্র। তারপরের প্রশ্ন, মানবদেহে করটি ও সুষুম্ন স্নায়ুর মোট সংখ্যা কত হবে? মানবদেহের করটি স্নায়ু কতগুলো থাকে বলো? 12 জোড়া থাকে। আর সুষুম্ন স্নায়ু থাকে 31 জোড়া। তাহলে কত হবে? 3, 4 অর্থাৎ 43 জোড়া হবে। তাহলে অপশান এ সঠিক উত্তর। তারপর রয়েছে 8, ক্রিকেট আম্পায়ার নো বলের নির্দেশ দিলেন, উদাহরণটি পেশির যে ধরনের ক্রিয়াকে সূচিত করে সেটা কী হবে? যখন আম্পায়ার নো বল দেখান তখন কি করে, তার বাম হাতটাকে সাইডের দিকে প্রসারিত করে, অর্থাৎ সেই সময় কি হলো, তার বাম হাত দেহ অক্ষের থেকে দূরে সরে যায়। আর দেহ অক্ষ থেকে দূরে সরে যেতে যে পেশি সাহায্য করে আর যে প্রসেস, সেই প্রসেসটাকে কি বলা হয়? অ্যাবডাকশন। ঠিক আছে, অ্যাবডাকশন। আর তাহলে এই পেশির একটা উদাহরণ কি হবে? ডেল্টয়েড পেশি হবে, ডেল্টয়েড পেশি। ঠিক আছে, তারপরে রয়েছে মানুষের দ্বিনেত্র দৃষ্টির কারণ কি? মানুষের দ্বিনেত্র দৃষ্টি, অপশানগুলো দেখো। মানুষের চোখের দুটি স্থিতিস্থাপক লেন্স আছে, দুটি চোখই মস্তিষ্কের সম্মুখভাবে অবস্থিত, না অক্ষিগোলকদ্বয় ইচ্ছামতো ঘোরাতে পারে, দুটি চোখই উপযোজনের ক্ষমতাযুক্ত। এর মধ্যে যেটা সঠিক সেটা হলো দুটি চোখই মস্তিষ্কের সম্মুখ দিকে অবস্থিত। এর জন্য কিন্তু দুটো চোখ দিয়ে একসঙ্গে একটা বস্তুর সুস্পষ্ট এবং ভালো প্রতিবিম্ব তৈরি হয়। এটাই হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি, আর এই দ্বিনেত্র দৃষ্টি মানুষ এর দেখা যায়। তারপর রয়েছে ক্রোমোজোমের যে অঞ্চলে জিনের অবস্থান থাকে তাকে বলা হয়, তোমরা জানো সবাই, এটা হবে লোকাস। তারপরের প্রশ্ন রয়েছে এক সংকর জননে এর পরীক্ষাতে F2 জনুতে প্রাপ্ত জীবগুলির বিশুদ্ধ ও সংকর বৈশিষ্ট্যের অনুপাত কী হবে? তোমরা জানো এক সংকর জনন থেকে যে জিনোটাইপটা পাওয়া যায় সেটা কি ছিল? 1:2:1, অর্থাৎ এই 1টা হচ্ছে বিশুদ্ধ লম্বা, 2টা সংকর লম্বা, আর এটা বিশুদ্ধ বেঁটে। ঠিক আছে, তাহলে দেখো এখানে বিশুদ্ধ কতগুলো পেয়েছি আমরা, এটা একটা বিশুদ্ধ, এটা একটা বিশুদ্ধ, তাহলে বিশুদ্ধ দুটো আর সংকর এখানে দুটো, তাহলে 2:2। এখানে অপশান 2:2 অপশান বিতে রয়েছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি। মিওসিস বিভাজনের যে ঘটনাটি জিনগত প্রকরণের জন্য দায়ী সেটা কি হবে? মিওসিসের কোন ঘটনার জন্য জিনের মধ্যে বিভেদ দেখা যায়, অর্থাৎ প্রকরণ দেখা যায়, সেটা কেন হয়? সেটা হয় ক্রসিং ওভারের জন্য। ক্রসিং ওভার কখন হয়? মিওসিস 1-এর প্রথম প্রোফেজের প্যাকেটিন উপদের সাথে। ঠিক আছে, তারপর রয়েছে একজন জেনেটিক কাউন্সিলর যে কাজটি করেন না। এখানে দেখো বংশানুক্রমিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ রয়েছে, এটা তো করে থাকে। বংশগত রোগের চিকিৎসা, এটা কিন্তু করে না। আর যেগুলো দেখো ত্রুটিপূর্ণ জিনের অস্তিত্ব থাকলে সে বিষয়ে পরামর্শ দেবে, অবশ্যই এই কাজটা তিনি করে থাকেন। আর প্রাক বৈবাহিক পরামর্শ প্রদান করেন, অর্থাৎ বিবাহের পূর্বে যারা বিয়ে করতে যাচ্ছে মেল এবং ফিমেল, তাদের মধ্যে কোনো জেনেটিক বৈশিষ্ট্য, রোগের বৈশিষ্ট্য রয়েছে কিনা সেগুলো যাচাই করে তাদের বিবাহের পরামর্শ প্রদান করে জেনেটিক কাউন্সিলর। তিনি কিন্তু কোনো চিকিৎসা করেন না। তারপর রয়েছে দেখো একটি ফুলের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলি দেখা গেল, এবার সেটা কী ধরনের পরাগযোগ হবে সেখানে? ফুলটা বর্ণহীন ও গন্ধহীন রয়েছে, তারপরে লম্বা পুংদণ্ড রয়েছে, আর পুংদণ্ডের বাইরে ঝুলছে, তলমণ্ডলের বাইরে ঝুলছে। তারপর রয়েছে গর্ভমুণ্ড শাখান্বিত ও রোমশ প্রকৃতির, আর রয়েছে পরাগ রেণুগুলো ক্ষুদ্র ও হালকা। তাহলে এখানে কী ধরনের পরাগযোগ হবে? এখানে তো পক্ষী পতঙ্গ হচ্ছে না, এছাড়া এখানে রয়েছে বায়ু আর জলপরাগ। এখানে দেখবে জলপরাগের জন্য যে পরাগ রেণুগুলো হয় সেগুলো কিন্তু হালকা এবং আঠালো যুক্ত হয়,
অর্থাৎ মিউসিলেজ দ্বারা আবৃত থাকে, একটা মোমের আস্তরণ থাকে। আর এখানে লম্বা পুংদণ্ড হয় বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হলো বায়ুপরাগী ফুল। তারপর রয়েছে কোষচক্রের G1 দশা থেকে M দশার দিকে বিভিন্ন চেক পয়েন্টগুলির পর্যায়ক্রমিক নিম্নরূপ কী হবে? G1 থেকে M এর দিকে প্রথমে হবে G1S, তারপর হবে G2M, তারপরে চেক পয়েন্ট M। এই ধরনের অপশানটা দেখে নাও কোথায় আছে। অপশান ডিতে দেখো G1S, G2M, তারপর রয়েছে S চেক পয়েন্ট। এটা M চেক পয়েন্ট হবে, S চেক পয়েন্ট বলে কোনো চেক পয়েন্ট নেই। তো ফ্রেন্ডস, এরপরে দেখো বিভাগ খতে যেটা রয়েছে, মূলের চলন ড্যাশ প্রতিকূলবর্তী। মূলের চলন কীরকম হয়? কার প্রতিকূলবর্তী, অর্থাৎ কার বিপরীত দিকে যায়? আলোর বিপরীত দিকে যায়, তাহলে এটা হবে আলোর বিপরীত প্রতিকূলবর্তী। তারপর রয়েছে ড্যাশ গাছকে টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয়, এটা তোমরা জানো, বনচাঁড়াল গাছকে বলা হয়। বনচাঁড়াল গাছের বিজ্ঞানসম্মত নাম মনে আছে? ডেসমোডিয়াম গাইরেন্স। ডেসমোডিয়াম গাইরেন্স। তারপর রয়েছে দুটো নিউরনের প্রিসাইন্যাপটিক আর একটা পোস্ট সাইন্যাপটিক পর্দার মাঝখানে যে স্থান তাকে কি বলা হয়? প্রিসাইন্যাপটিক আর পোস্ট সাইন্যাপটিক পর্দার মাঝখানে যে অঞ্চলটা থাকে তাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। এটা কত থাকে? দৈর্ঘ্য 200 থেকে 300 অ্যাংস্ট্রম থাকে। ঠিক আছে, সাইন্যাপটিক ক্লেফট বলা হয়। তারপর রয়েছে মানব বিকাশের ড্যাশ দশায় প্রথম যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায়, এটা তোমরা জানো, এটা হবে বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালে প্রথম যৌন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেতে থাকে। তারপর রয়েছে ড্যাশ দশার শুরুতে ক্রোমোজোমগুলো কোষের বিষুব অঞ্চলে জমা হয়। বিষুব অঞ্চলে জমা হয় কখন? মেটাফেজ দশাতে। সঠিক উত্তর মেটাফেজ দশা। ফুলের সবকটি গর্ভপত্রকে একত্রে কী বলা হয়? দেখো, গর্ভপত্র যে রয়েছে, গর্ভপত্রকে বলা হয় পিস্টিল। গর্ভপত্রগুলোকে বলা হয় পিস্টিল, অর্থাৎ এটা হচ্ছে গর্ভকেশর যে স্ত্রী স্তবক রয়েছে ফুলের, সেই স্ত্রী স্তবকের প্রত্যেকটা একককে বলা হয় পিস্টিল বা গর্ভপত্র। আর তাহলে এই সবগুলোকে একত্রে কী বলা হবে? সেটাকে বলা হয় স্ত্রী স্তবক বলা হবে। ঠিক আছে, বা গাইনোসিয়াম বলা হয় ইংরেজিতে, গাইনোসিয়াম। নেক্সট রয়েছে সত্যমিথ্যা রয়েছে, মানুষের কানের মুক্তলতি একটি প্রকট চরিত্র। মুক্তলতি একটা প্রকট চরিত্র, এটা ঠিকই রয়েছে, যুক্তলতিটা প্রচ্ছন্ন। তারপর সজনে গাছের ডাল মাটিতে পুঁতলে নতুন গাছ তৈরি হয়, এটা এক ধরনের প্রাকৃতিক অঙ্গজজনন। এটা ভুল, এটা প্রাকৃতিক নয়, এটা হচ্ছে শাখা কলমের দ্বারা হচ্ছে। ঠিক আছে, তারপর রয়েছে যৌন ক্রোমোজোমগুলোই হলো অ্যালোজোম, এটা ঠিকই রয়েছে, অ্যালোজোম বলা হয় বা সেক্স ক্রোমোজোম বলা হয় তাকে। হাঁচি একটি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ, এটাও সঠিক, সহজাত প্রতিবর্ত ক্রিয়া এক ধরনের। প্রতিটি ক্রোমোজোমের মুখ্য খাঁজের পাশাপাশি একটি গৌণ খাঁজ অঞ্চল অবশ্যই থাকবে, এটা কিন্তু সঠিক নয়, অবশ্যই থাকবে সেরকম কোনো বাধ্যকতা কোনো নেই, সেখানে থাকতে পারে বা নাও পারে। তারপরে যেটা রয়েছে, কেবলমাত্র মায়োলিনযুক্ত স্নায়ুতন্ত্রেই র্যানভিয়ারের পর্ব দেখা যায়, এটা কিন্তু সঠিক। তারপর দেখো এ স্তম্ভ বিস্তম্ভ, এখানে রাসায়নিক সমন্বয়ক তোমরা জানো, রাসায়নিক সমন্বয়ক বলা হয় হরমোনকে, আর ভৌত সমন্বয়ক বলা হয় নিউরনকে। গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার বলা হয় থ্যালামাসকে, একে রিলে স্টেশনও বলা হয় থাকে। নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন হয় টিউমার কোষে, সেখান থেকে ম্যালিগন্যান্ট হয়ে ক্যান্সার তৈরি হতে পারে। যৌনক্রমে যে লিঙ্গধর দশা তাকে বলা হয় হ্যাপ্লয়েড, আর রেণুধর দশাকে বলা হয় ডিপ্লয়েড। তারপরে রয়েছে যৌন ক্রোমোজোমে থাকা জিনের মিউটেশন। যৌন ক্রোমোজোমে যখন মিউটেশন হয় তখন হিমোফিলিয়া বা বর্ণান্ধতা এই জাতীয় রোগ তৈরি হয়, আর যখন হিমোগ্লোবিনের ত্রুটি থাকে তখন হয়ে যায় থ্যালাসেমিয়া রোগ। এরপরে দেখো চারগাফের নীতি অনুসারে সমীকরণটি সম্পূর্ণ করো। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে চারগাফ এর নীতি অনুযায়ী এই সমীকরণটাকে তোমাকে পূর্ণন করতে হবে। এখানে রয়েছে অ্যাডিনিন প্লাস কী হবে সমান ড্যাশ প্লাস সাইটোসিন। দেখো চারগাফের একটা সূত্র রয়েছে, চারগাফের সূত্র অনুযায়ী পিউরিন আর পিরিমিডিন যে দুটো বেস পেয়ার রয়েছে, নাইট্রোজেন বেস পেয়ারকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা পিউরিন আর একটা পিরিমিডিন। পিউরিনের মোট আর পিউরিনের টোটাল আর পিরিমিডিনের টোটাল এটা কিন্তু সমান হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি পিউরিন কোনগুলো? অ্যাডিনিন গুয়ানিন, আর পিরিমিডিন কোনগুলো? থাইমিন সাইটোসিন। তাহলে এখানে শূন্যস্থানগুলোতে গুয়ানিন হবে আর থাইমিন হবে। ঠিক আছে, চারগাফের যে সূত্রটা, এই সূত্রটা যদি তোমরা চাও জানতে এর সম্পর্কে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, পরে একটা ভিডিওতে আমি এই ডিটেলস আলোচনা করে জানিয়ে দেবো। তারপর রয়েছে কোন প্রকার কোষ রেটিনার বর্ণগ্রাহক রূপে কাজ করে? তো
তোমরা জানো রড কোষ আর কোন কোষ রয়েছে দুটো, রড কোষ আর কোন কোষ, এর মধ্যে কোন কোষ যেটা কোন সেল সেটাই কিন্তু বর্ণগ্রাহক হিসেবে কাজ করে। তারপর 4টি বিষয়ের মধ্যে 3টি এখানে দেখে নাও, ভ্রূণস্থলী রয়েছে, ডিম্বক রয়েছে, ডিম্বাশয় আর ডিম্বাণু রয়েছে। এর মধ্যে সঠিক হবে ডিম্বাশয়। ডিম্বাশয়ের মধ্যে এইগুলো থাকে। পরের প্রশ্ন রয়েছে, প্রথম এখানে শব্দজোড় রয়েছে, একই ফুলের মধ্যে পরাগযোগ অটোগ্যামি হয়, তাহলে একই গাছে দুটি ফুলের মধ্যে যদি পরাগযোগ হয় তখন তাকে কি বলা হয়? এটাকে বলা হয় গেইটেনোগ্যামি। ঠিক আছে, গেইটেনোগ্যামি। তারপর রয়েছে, হঠাৎ তোমাকে কুকুর তাড়া করলো, এই সময় তোমার রক্তে কোন হরমোনের মাত্রা বেড়ে যাবে? তোমরা সবাই জানো এটা হচ্ছে একটা জরুরিকালীন অবস্থা, এই সময় অ্যাড্রিনালিন হরমোনের পরিমাণ বেড়ে যাবে। তারপরে উপযুক্ত কলা পালন মাধ্যমে সজীব উদ্ভিদাংশের পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হওয়ার ক্ষমতাকে, এটাও তোমরা জানো, এটাকে বলা হয় টোটিপোটেন্সি। তারপরে বি সদৃশ্য রয়েছে টেস্টোস্টেরন, ইনসুলিন, থাইরক্সিন, জিবরেলিন। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে রয়েছে টেস্টোস্টেরন, ইনসুলিন, থাইরক্সিন, এগুলো সবগুলো প্রাণী হরমোন, আর জিবরেলিন হচ্ছে উদ্ভিদ হরমোন। তারপর দেখো ডি, এই যে দুটো জিনোটাইপ দেওয়া আছে, এই জিনোটাইপযুক্ত জীবের মধ্যে সংকরায়ন করলে F1 জনুতে কী জিনোটাইপ তৈরি হবে? দেখে নাও, এখানে সবগুলো ক্যাপিটাল রয়েছে, তাহলে এখান থেকে যে গ্যামেটগুলো তৈরি হবে আর এখান থেকে যে গ্যামেটগুলো তৈরি হবে সেইগুলোই পরস্পরের সঙ্গে ক্রস করবে, তাহলে এখান থেকে একই প্রকার গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল এম, এখান থেকে স্মল ডি স্মল এম। তাহলে এই দুটোর মধ্যে সংকরায়ন হলে কি হবে? ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এম, স্মল এম। এই প্রকার জিনোটাইপযুক্ত জীবগুলো পাওয়া যাবে। 100% যতগুলো উদ্ভিদ তৈরি হবে সবগুলোই কিন্তু এই জিনোটাইপযুক্ত হবে। তারপরে কিন্তু 2 মার্কের প্রশ্নগুলো রয়েছে, এই 2 মার্কের প্রশ্নগুলো এবং 3 মার্কের প্রশ্নগুলোর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই প্রশ্নটা লিখে কমেন্ট করে জানিও। আমাদের বিভিন্ন গ্রুপ রয়েছে সেখানে, অথবা এখানে কমেন্ট করে জানাতে পারো, যাতে পরে যে প্রশ্নটা প্রবলেম হবে সেই প্রশ্ন নিয়ে আমি আর একটা ভিডিও বানাতে পারি। আর ডেসক্রিপশানে এই ভিডিওর এই যে পিডিএফটা, এই পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু যারা ডাউনলোড করতে চাও তারা কিন্তু ডাউনলোড করতে পারো। তো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছুটা হলেও উপকার পাবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।